হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন। তিনি বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে, চল। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন
দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের, আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম, দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা এবং আশা করছি যারা শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি কোথা থেকে আসছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে। আমার নাম সুহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। আর একদিন ঘটনাটা শুরু করি। একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাবো চিড়িয়াখানায় ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, 2টা-2:30টার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই যথারীতি। টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে ওইখানে জি হ্যাঁ সরি বাঘের খাঁচার ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুইজনই খেয়াল করি, আমরা দুই ফ্রেন্ডই খেয়াল করি। তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকা পড়ছে ঝোপের ভিতর। তো আমি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আছে ঝোপের মধ্যে। ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুণা দিয়ে ফোঁটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, যে সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা। কাগজে আমরা আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর, মন্ত্র, শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমার ফ্রেন্ড সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুড়ায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম। ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমার শরীরটা আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা। আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওর শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই।
তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই তখন বিকাল হয়ে গেছে প্রায়। বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে, এই কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি। আমরা বাসায় আমি একটা মেসে থাকি, আমরা 4টা ফ্রেন্ড একটা থাকি। তো একটা রুমে 2জন, আর পাশের রুমে 2জন। আমি যে রুমটাতে থাকি ওইখানেও 2জন। ওই ফ্রেন্ডটা স্বপ্নিল, ওর আন্টির বাসায় চলে গেছে। ওই রুমটাতে ওই দিন কেউ ছিল না, আমি একা। তো আমি রুমে চলে আসি। রুমে চলে আসার পরে আমি সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে। তখন আমি যখন 7টা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচণ্ডভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওইরকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের 2টা ফ্রেন্ড, ওদেরকে দেখালাম। ওরা বললো যে কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা হলো বেশি বড় না, 2টা টেবিল, 2টা বেড, আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নাই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি 8টার দিকে আমি যখন ঘুম আসছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠলাম। উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের এখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে বললাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে বললাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে আর শুইলাম না, ডাইনিংয়ে যাই, বেড ছিল ডাইনিংয়ে শুয়ে পড়লাম। তো 8টার দিকে ডাইনিংয়ে শুয়ে পড়ছি আমি যে। তো আমি কিছুক্ষণ ঘুমাইছি। আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মানে হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি একটা স্বপ্ন দেখলাম। যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ 2টা মানে আমার দিকে খুব মানে রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে। আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলো অনেক লম্বা, জট পাকানো কাঁধ পর্যন্ত। ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে, তুই কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। তো আমি প্রচণ্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচণ্ড ঘেমে গেছি। আর আমি ঘুম থেকে উঠে পড়ছি। উঠা পড়ার পরে আবার মানে ডাইনিংয়ের লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি। আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হইছে আমার। আমি তখন ভোর হইছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। আমার বাবা গ্রাম থেকে ফোন দিছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হইছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7টা 15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি ঘুমায় পড়ছি। তো হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, তখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচণ্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি, তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কিভাবে বসে থাকবে। আমি স্বপ্নে দেখছি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল, এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার থেকে মুচকি একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে। আমার অ্যান্সার দিল না। আমি আরো মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না। আমি কিছুক্ষণ জানালার দিকে তাকানোর পর মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়। তখন বাস থেকে আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই আমরা লোকটা, কোনো জায়গায় নাম বলবো না প্লিজ। হ্যাঁ, Okay. আমরা কোথায় নেমেছি, কোন জায়গা, এটা বলবো না। ওকে, আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। ওই লোকটা রোডের অপোজিটে, আর একটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে।
তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম, তখন 20 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে ফাঁকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নাই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি আমার বাড়িতে। পৌঁছাইতে 12টা বাজে। আমি বাড়িতে যাই নাই, আমার ফুফা মারা গেছে যেহেতু আমি ফুফার বাড়িতেই গেছি। তো ফুফার বাড়িতে যাওয়ার পর এখানে নামছি, আমি কাউকে কিছু বলি না এর মধ্যে, যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাই নাই। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, আমার উনি থেকেই গেছে ওই বাড়িতে। ওই বাড়িতে আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটা বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন, এখন ওই রাতে আমি থাকবো। তো আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি মানে বাঁশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরের ওই সাইডে কোনো বাড়ি নাই, মানে পুরোটা ক্ষেত, এবং এখানে জমি জমা এখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নাই। তো আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি যেহেতু 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ছি। আমি আমি ভয় পাচ্ছিলাম একা একা শুইতে, আমার সাথে এত কিছু হয়েছে কিন্তু কাউকে কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। তো আমি শুয়ে পড়ছি, আমি সারাদিনটা জার্নি করছি, মরা বাড়িতে ছিলাম। আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নাই, আমি হঠাৎ আমি ফিল করলাম যে আমার টিনের চালের উপর পাখি, যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে যেমন হয়, উড়ে এসে বসলে আর উঠলে, মানে উড়ে এসে বসতেছে উড়ে চলে যাচ্ছে, মানে ওই নখের ঘষা লাগছে টিনের সাথে, একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছে, চার্জারটা আনার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম, লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিল ওটা বন্ধ হইলো। কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলো জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পরে আমি আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি 5টা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনো জালটা ঠিক করতেছে, এখনো পানিতে নামে নাই। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি, আমার জানালা দিয়ে দেখা যায়। তো আমি বললাম, আব্বু কই? আমি তখন ভাবলাম, আব্বু বললো, তোমার আব্বু আছে। আমি বললাম ঠিক আছে, আমি আসতেছি। আমাকে বললো তুমি একটা লুঙ্গি নিয়ে চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন, তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হই না, ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই। আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই। তো 5জন জেলে যাচ্ছে, আমি বললাম যে আব্বু কই? তো বলছে আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগের, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে। আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করা কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটার আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে ওই সময়টা। সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্নের জাতীয় ঘর বানায়, ওখানে থাকে পাহারা দেয়, ফসলটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছিল ওইখানে পাহারা দিচ্ছে। ওই জেলেগুলো আমারে বললো যে তোমার বাবা তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে ডাকতে গেছে।
তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বেরোই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না। বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। ওই একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে। শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, কিন্তু ওদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে। বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায়ে যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে। তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম, ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু দূর হাঁটতেছি আমি, উনি আমার সাথে কোনো কথা বলতেছে না, যে ছেলেটা আমার সাথে আছে। আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল, ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে যাচ্ছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছিলাম, আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে। মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাইয়া আপনার বাসা কোথায়? আমি তো থাকি না এখানে, আমি চিনলাম না আপনার বাসা কোথায়। উনি আমাকে হঠাৎ করে মানে বলল যে আমার বাসা মিরপুর। তো আমি আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে এনার জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়। তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি মানে আমি এখানে আমার আমার একদম গাও শিউরায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো। অনেক দূর হেঁটে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাব, আমি ডানে বামে কোথায় কিচ্ছু বুঝতেছি না, আমি কোন দিকে যাব। আমি হতবাক হয়ে গেছি কিছুক্ষণ। আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে আমি যে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের ওই, আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানেও সরিষার ক্ষেত, পাকা সরিষা। তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি কিছু শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে আমি আগেই বলছি যে ওই খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান ঘাটটা কিছু, আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, ওই খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি, ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি। আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটাকে আমি স্বপ্নে দেখছিলাম আমি। তারপর আমার পাশে ছিটে বসছিল বাসের সিটে। আমি তান্ত্রিকটা আমার দিকে উনি যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থা দিয়ে দাঁড়ায় আছে আমার দিকে। মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে ওনার হাতে আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম আমি চোখ পলক একদম এক পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে। ওই তান্ত্রিকটা, উনি মানে পুরা শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে, কিছু একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি ঘপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি একদম, আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি, উনি আমার বুকের উপর বসছে। তো আমি ফিল করলাম যে উনি আমার বুকের উপর বসছে, যে একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে। আমি কোনো ওজন ফিল করতেছিলাম না। আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তোর আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তোর শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে, দাঁড়াইছে। দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে মোটামুটি, খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদার বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রোটেক্ট করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষ্টাইছি, ঘষ্টানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বডিটা এখনো খালে পৌঁছাই নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুরু টুরু বাঁধা হইতো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি। খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি, আর আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসি। তো ওরা আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই, যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা, ওই পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে।
তো আমি আমি হাতটা তুলে জাস্ট ইশারা করছি আমি এখানে। তো আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে আমি আমি ও আমি আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে। আমি ঘুম থেকে উঠে আমি আমার ভাইকে, চাচাতো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলা? আমি ওইখানে, তুমি তো ছিলা ওই, তুমি পাহারা দিচ্ছিলা ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি? ও আমাকে বললো যে তখন আমি পাস করতেছিলাম, আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম আর সরিষার ক্ষেত, একটু শব্দ হচ্ছিল। উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবছে, আমার বের হইছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি। উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে। তো ও আমাকে তখনই ফলো করছে। ফলো করতে করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শোয়াই ফেলছিল, তখন আবার আমাকে হারাই ফেলছে। কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে, তখন আমার দেখতে পাচ্ছে আমাকে টান দিয়ে অলরেডি নিয়ে নিয়ে যাচ্ছে। আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি তারপর আমি সবকিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ওই ইমাম সাহেব, ওনার কাছে নিয়ে গেল আমারে। ওনাকে নিয়ে যাওয়ার কাছে আমি সবকিছু একদম A to Z সবকিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলা, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলা, ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা। তুমি এটা পুরাইছোর জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে, সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে মাছ, তোমার মাছের ওইখানে ছিল, তোমার পুকুরের ওইখানে, ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলোই খারাপ জিন ছিল। মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সবকিছু করছে। পরে সবকিছু শোনার পরে ইমাম সাহেব আমার আমার তাবিজ, একটা তাবিজ দিল, একটা পানি পরীক্ষা, আমার পানি টানি পরে দিল, আমি বলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি। তার পরের দিন আমি ঢাকা চলে আসছি। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের পরবর্তী অতিথিকে রিকোয়েস্ট করব আপনার নাম, ঠিকানা, এবং তারপরে এ দুটো বলে তারপর আপনার ঘটনা শেয়ার করতে। চলুন চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে জি। ঘটে যাওয়া কিছু ঘটনা রাসেল ভাই। তো ছোট্ট একটা গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো বা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম তখন, বর্ষার মৌসুম বলতে গ্রীষ্মের শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে। আমার আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চ একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তোবা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতেই মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম, ওইখানে 3 রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে 3 রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তোবা। আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্চি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে। কাকু মাছ ধরছে আর আমি হলো থলেতে রাখছিলাম মাছগুলা। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো, তার বেশি
কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না। তো আনুমানিক টাইম, তো মাছ ধরছি, ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাসেল ভাই, একটা শ্মশান আছে আমাদের, যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ওইখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে, ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, দেন মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এইটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে, কাকু আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, তা মাছগুলা গেল কই? সেই শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সেই মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে, কাকু হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে। আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি যে হয়তোবা মাছটা, থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে হয় চলে গেছে। তো কাকু বলে, আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে, সমস্যা না, মাছ আমরা মারছি। তো তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, আহ ধেয়ে আসে, ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম, কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, তো ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুললো, তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কোনো কথা বলছে না, আমি কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, ওইখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে, যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ে যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখতে যে আমাদের আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বলল যে আমরা আর মাছ মারবো না, চ বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছু কামড় দিছে, কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম, কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বললো কই? তো দেখাইলাম ওখানে জায়গা, যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে, যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে, বাবা এই এই হয়েছে। বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি সকাল হইলো, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল তখন, ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে লেগে গেছে। তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, তো অনেক আড্ডা হইলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই 3 রাস্তার মোড়টাই ছিলাম, ওইখানেই যেই বট গাছটা ছিল, ওইখানে একটা কালো বিড়াল আমাদের পথ দিয়ে চলে গেল। আমরা 3জন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি, দোস্ত এটা কি তুই যা দেখলে আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। আচ্ছা চল যাই, 3জন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে ওই বাঁশ বাগানটা অনেক বড়, যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে। এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে। ওরে নিয়ে পরে বাসায় আসি। তো রাসেল ভাই, এটাই হলো আমার স্টোরি। ধন্যবাদ সবাইকে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন। আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো। আমার নাম সোহান। জি। আমি এবার যে আমার স্টোরিটা বলবো সেটা আমার আমি যে গ্রামের কথা বললাম, আমার গ্রাম ওই গ্রামেরই ঘটনা। ওইটা প্রায় 10 থেকে 12 বছর আগের ঘটনাটা। তো এটা বর্ষার সিজন, অনেক বর্ষার সিজন আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি। তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে। ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে। তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তার তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এই এলাকার 5-6 জন মহিলা একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে। ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে হয়তো, তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই ওই কবিরাজের কাছে, পাশের গ্রামে ওই খেতে যাইতে হয়। তো ওই দিন আবার মানে মানে পানিতে অনেক বেশি ঢেউ। তো সবাই যখন ওইখান থেকে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুজন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টা যাওয়ার পরে, তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে। আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়। তাদের লাশও পাওয়া যায় না। যে যে মাঝিটা মানে বের হইতে পারছে সে সাঁতরায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে। যেটা পরবর্তীতে এই লাশগুলা পাওয়া যায় 10 বা 12 দিন পরে, লাশগুলা পাওয়া যায় অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে, আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নওগাঁ গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে। লাশগুলো হয়তো থাকলে পারে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর 2 দিন 3 দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নওগাঁর কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল। তো আস্তে আস্তে হয় গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11টার বেশি, 11:30 12টা প্রায় বেজে গেছে। তো আসতেছে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়। ওই রোডটাই মানে পাশের যে রাস্তা, কাঁচা রাস্তা, ওইখানটাই ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান দিয়ে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে। তো দেখলো যে যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা। আর যার একটা বাচ্চা ছিল, তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা ওর মা বসে আছে। আমার আব্বু যখন আসতেছিল রাতে, দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলাকে ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে যে এত রাতে আশেপাশে গ্রামের মানুষ, তো বললাম যে 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে ওই মহিলা এখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন। তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে, ভাই আমার 1 গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে এসে বসে আছে। মন টন খারাপ দেখলো আমার আব্বু, তো বললো যে পানি খাবা তুমি, এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মনটা খারাপ, তাই ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি, আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি। আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে। তো ও হাঁটার পরে কিছুদূর আমার আমার বাড়িতে ওঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে, একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আব্বু বলছে চলো তাইলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঝগড়া করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো, পানি খাও, পানি বাসায় নিয়ে আসো। রাত্রেবেলায় মহিলা বাইরে আছে। আমার আম্মু মানে অবাক হয়ে গেছে, কি বলে
যে যে মহিলাটা মানে 2 দিন আগে একটা দুর্ঘটনায় পানি যে ডুবে মারা গেছে, তাকে সে নাকি পানি যাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে। আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তোমাকে বলো, তুমি তো জানো না এরকম হয়েছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে 5টা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, দুজনই মারা গেছে। তো বলছে চলো যা দেখি তো কার সাথে আসছো। পরে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে, বাড়ির সামনে আসছে নিচু জায়গাটার ওখানে দেখে যে ওইখানে আসলে কেউ ছিল না। এটাই হলো রাসেল ভাই, এটা আমার স্টোরি। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। তো চলুন শুনে আসি এই ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। 10 আগস্ট 2018। স্টুডিওতে এসে ঘটনাটি বলা সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মামুন আহমেদ, জেলা যশোর সদর, ডাক ওয়াদা বাজার, সিরাজ সিংহা। রাসেল ভাই, আমার নিজের সাথেই ঘটেছে এই ঘটনাটি, যেটা শুরু হয় 2010 সাল থেকে আর এখনো রীতিমতো ঘটে চলেছে আমার সাথে। বর্তমানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন আমি বুঝতে পারছি না যে আমি কি করব। অনেক বছর ধরে ঘটনাটি ঘটার কারণে আমার এই ঘটনাটি অনেক বড়, তাই যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। তখন রমজান মাস, রমজানের প্রথম দিন আমরা অনেকে মিলে আমাদের গ্রামের মসজিদে ইফতার করতে চাই। মনে রাখা ভালো যে আমাদের মসজিদটি পূর্ব ও উত্তর দিকে রয়েছে কবরস্থান, এবং দক্ষিণ দিকে রয়েছে বড় পুকুর, ও পশ্চিম দিকে রয়েছে অনেকগুলি বাড়ি। হোক, যাওয়ার পর হুজুর আমাকে ডেকে বলেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে। যে কথা সেই কাজ। মসজিদের টিউবওয়েলটি খারাপ থাকায় পুকুরে দিতে যাই। প্লেটগুলো প্রায় ধোয়া শেষ, এমন সময় আমি খেয়াল করলাম আমার কানে কেমন যেন একটা সাউন্ড আসতে লাগছে। আওয়াজটি মনে হচ্ছিল আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম কি যেন শাড়ি বেঁধে খুব দ্রুত চলে যাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম যে এ যেন আমার দিকে এগিয়ে আসছে আকাশ থেকে। আমার চোখের পলক পড়তেই দেখতে পেলাম যে যে আসছিলেন সে আমার সামনে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাকে দেখতে খুবই উজ্জ্বল লাগছিল, গায়ে চুড়ি জাতীয় লম্বা পোশাক, হাতে ছিল একটা লাঠি জাতীয় কিছু, মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত। আমি তার কথা আর জবাবে বলি, আমি তো ভয় পেয়েছি। সে বলে, কই, তুমি তো ভয় পাওনি বলে আমার শরীরে 3বার ফু দিল আর বলল আজ সময় নেই, তোমার সাথে পরে দেখা করব, ভালো থাকো বলেই অদৃশ্য হয়ে গেল। আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি। তারপর আমি আমার বন্ধুদের বলি, তোমরা কি কিছু দেখেছো আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ওরা বলে, কই না তো। আমি আর কাউকে কিছু বলি না, মনের ভুল ভেবে। ঈদের কিছুদিন পর আমি সেই মহিলাকে আবারও দেখতে পাই স্বপ্নে। তিনি আসে, আমার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর একদিন তিনি আমাকে তাদের ওখানে নিয়ে যান বেড়াতে। আমাকে যেভাবে তিনি নিয়ে যান, তিনি আমাকে বলেন আমি যা পড়বো তুমিও তাই সাথে সাথে পড়বে। তিনি যা পাঠ করলেন আমি তার সাথে তাই পড়লাম, আর বললেন তুমি আমার হাতের ওপর উঠে দাঁড়াও। আমি সেই মুহূর্তে দেখতে পেলাম তার হাঁটি বিশাল বড় হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। তারপর তিনি আমাকে বললেন চোখ বন্ধ করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি বলি ঠিক আছে। 5-6 মিনিট পর বলল চোখ খোলো। আমি চোখ খুলতেই দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো বাড়ি, মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা, চারিদিকে ফুলের বাগান, অনেক বড় বাগান। আমাকে একটি জায়গায় বসতে দেয়া হয়। বসে আছি, সেই সময় একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, মুখে একটা কাপড় জাতীয় কিছু ছিল। সেই কারণে আমি সেই মহিলার কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন ও আমার একমাত্র মেয়ে। তারপর তিনি তার মেয়েকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনেক গল্প হয় আমাদের। তারপর তিনি আমাকে একটা লাঠির মতো কিছু দেন আর বলেন এটা তোমার কাছে রাখো, তোমার সাথে আমরা দেখা করি এ বিষয়ে কারো সাথে কোনো কিছু বলবে না বা শেয়ার করবে না। তারপর আমি ওনাকে বলি আমি বাসায় যেতে চাই। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবি আর নিজে মজাও পাই। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু হাত মুখ ধুতে গিয়ে দেখতে পেলাম আমার ডান হাতে যে লাঠিটা দিয়েছিল সেই লাঠির দাগ আমার হাতের মধ্যে রয়েছে। তারপর এই দাগটি আমার হাতে থাকে অনেক দিন। আস্তে আস্তে দাগটি অদৃশ্য হয়ে যায়। তারপর ভালোই যেতে থাকে দিনকাল। অনেকদিন পর মাঝে মাঝে স্বপ্নে আসে, আমাকে নিয়ে যায়, আবার ফিরে আসে, এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমাকে নিয়ে যায়, কিন্তু আর আমাকে বাড়িতে আসতে দেয়া হবে না বলে। আমি প্রশ্ন করলাম কেন আমাকে যেতে দেবেন না? তিনি আমাকে বললেন দেখো আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে যা চেয়েছে তাই পেয়েছে, আর আমার মেয়েটা খুবই জেদি, তোমাকে ওর ভালো লেগেছে এই কারণ। আমি বললাম তাকে কৌতূহল করে, দেখেন আমি তো তার চেহারা কখনো দেখিনি, একটা আবরণ থাকে সব সময়, তবে আমি কিভাবে রাজি হব? তিনি আমাকে বললেন তুমি ওকে দেখতে চাও? আমি বলি হ্যাঁ। তিনি বলেন দেখো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, দেখতে চাইলে দেখা সম্ভব না, কিন্তু তুমি দেখতে পাবে, তবে সাবধানে, ও বুঝতে পারলে তোমার ক্ষতি হবে। তুমি ওর আশপাশ দিয়ে 7 বার
ঘুরবে এবং এক টানে ওর মুখের আবরণটি খুলতে যদি পারো তবে দেখতে পাবে। যে কথা সেই কাজ। অনেক কষ্ট করে আমি এই কাজটি হাসিল করলাম। আবরণটি খুলবার সাথে সাথে দেখি মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিছু সময় পর দেখি একটি সুন্দর মেয়ে আমার দিকে হেঁটে এগিয়ে আসছে। ওর পোশাক দেখে আমি চিনতে পারি সে আর কেউ নয়, কেবলমাত্র যার মুখে আবরণটি খুলেছিলাম সেই। ওকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। যাই হোক, সেখানে অনেক কথা হয় আমাদের। এক সময় ও রাজি হয় আমার সাথে বাসায় দিয়ে যাওয়ার জন্য, অবশেষে আমাকে রেখে যায়। ঘুম ভাঙলে দেখি আমি আমার বাসার খড় গাদায় শুয়ে আছি। এটা দেখে তাড়াতাড়ি নিচে নেমে আসি। তারপর আমি আমার রুমে ঢুকে দেখি ভেতরে থেকে নক করা। আমি আমার ঘরটি বাহির থেকে নকটা খুলতে পারতাম, তাই তাড়াতাড়ি খুলে ভেতরে ঢুকে দেখলাম ভেতরে কেউ নেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমি তো রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, কিন্তু খড় গাদায় কিভাবে এলাম এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এরপর কিছু দেখি না, অনেক দিন হয়ে গেছে। 2-3 মাস পার হওয়ার পর আমাকে প্রায় দিন নিয়ে যায় ওদের ওখানে। তারপর একদিন আমাকে নিয়ে যায়, আর সেই দিন আমার সাথে যে ঘটনাটি ঘটলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওখানে যাওয়ার পর দেখি একটু অন্যরকম মুডে আছে সবাই, অনেক লোকজন বাড়িতে। আমাকে দেখে ওদের রুমে নিয়ে যাওয়া হয়। তারপর ওর মা আমাকে ডাক দিয়ে নিয়ে যায় আলাদা একটা রুমে। যে রুমের ভেতরে ছিল সেই মেয়েটি, ওর মা আর আমি। কথা হয় যে আমার আর তার মেয়ের নাকি আজ বিয়ে। এ কথা বলে তিনি বলেন, তোমরা কথা বলো, আমি বাইরে থেকে আসছি। এ কথা বলে তিনি বেরিয়ে যান। রুমের ভেতরে আমি সেই মেয়ে ছাড়া আর কেউ নেই। অনেক কথা হলো দুজনের মধ্যে। একটা পর্যায়ে বিয়েতে রাজি না হওয়া কোনো উপায় থাকলো না আমার। তারপর আমাদের বিয়ে হলো। সেদিন আমাকে আমার বাসায় আসতে দেওয়া হবে না বলে বায়না ধরলো সে। তাকে অনেক বুঝানোর পর সে রাজি হয়। তারা অনেকে এসে আমাকে আমার বাসায় রেখে যায়। সকালে ঘুম ভাঙে একটু দেরিতে। ঘুম থেকে উঠে দেখি আমার সমস্ত হাত জুড়ে অনেক দাগ, হাতে মেহেদি দিয়ে দিলে যেমন হয়। এই কাহিনী হওয়ার পর খুব চিন্তিত হয়ে গেলাম আমি। কেউ যাতে কিছু না বুঝতে পারে সে কারণে আমি হাতওয়ালা শার্ট পরে ঘুরতাম। তারপর ভালোভাবে কাটতে লাগলো। কিছুদিন যাওয়ার পর একদিন আমি আমার বাজার থেকে বাড়ির দিকে একা একা আসছিলাম। রাস্তা ফাঁকা, এক পাশে মাঠ, অন্য পাশে বাগান। হঠাৎ আমার সামনে এসে হাজির হলো আমার সেই স্বপ্নে দেখা মেয়েটি, যার সাথে কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল। আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম। আমার মুখে কোনো ভাষা ছিল না, শুধু শরীরটা ঘামছিল। ঠিক সে সময় ও বলল, আমার চিনতে পারছো না? এমন ভাবে অনেক কথা বলে এক সময় ও আজ আমি তোমাদের ওখানে নিয়ে যাব, আমাকে নিয়ে যাবে এবং আসতে দেবে না বলে বায়না করে। আমি ভাবতে পারছিলাম না আমি কি করব। ওকে আমি অনেক কথা বলে ফেরত পাঠিয়ে দিলাম। ও চলে গেল। মাঝে মধ্যে ও এসে আমার সাথে সরাসরি দেখা করত এবং বলতো। এভাবে কাটতে লাগলো জীবন। 3-4 মাস আর আসে না, দেখা হয় না। মনে মনে ভাবলাম বাঁচা গেছে। 2014 সাল। আমি তখন কলেজে নতুন। অনেক বন্ধু হলো আমার। একদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। আনুমানিক 10টা থেকে 10:30। এক পায়ে হেঁটে রাস্তা দিয়ে আসছিলাম। রাস্তাটা ছিল ঘন অন্ধকার, চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক। এক জায়গাতে আসার পর আমার শরীরটা কেন যেন ভারী হয়ে গেল। জায়গাটার বিবরণ না দিলেই নয়। ওই স্থানটির নাম ব্যাপারী দিঘি, কালীতলা। ফাঁকা মাঠ এবং রাস্তা বাদে চারিদিকে কবরস্থান। এমনিতে জায়গাটি সকালে সকলের কাছে ভয়ের ছিল। আমি মনে মনে সাহস জোগাই আর এগোতে থাকলাম বাসার দিকে। একটা সময় আমি লক্ষ্য করলাম আমি হাঁটছি, তবে স্থান পরিবর্তিত হচ্ছে না। আস্তে আস্তে আমার পা আর চলছে না। মনে হচ্ছিল পেছন থেকে যেন পা টেনে ধরেছে। শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে। শরীরের সকল পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি তখন চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। এমন সময় আমি লক্ষ্য করলাম আমি মাটি থেকে উপরের দিকে চলে যাচ্ছি। আমি যতই মাটি থেকে উপরের দিকে চলে যাচ্ছি মনে হচ্ছিল, আমি তখন বুঝতে পারি আমার সাথে আজ বড় খারাপ কিছু ঘটতে চলেছে। তাই আমি আল্লাহকে স্মরণ করি আর যে সকল সূরা পাঠ করতে পারতাম সব পাঠ করতে লাগলাম। এক সময় আস্তে আস্তে মাটিতে আবার নেমে এলাম। এক পা বাড়িয়ে দৌড় মারতেই দেখতে পেলাম সাদা আলো টাইপের কিছু একটা এসে হাজির হলো আমার সামনে। আমি খেয়াল করে দেখলাম সে আর কেউ নয়, সেই মেয়েটি। ওকে দেখার পর আমি আবার সাহস ফিরে পাই। ও আমাকে বলল, কি ভয় পেয়েছো? এভাবে অনেক কথা হয়। এক সময় সে বলে, দেখো আমি যদি চাই তোমাকে জোর করে নিয়ে যেতে পারি, তো আমি সেটা এখন করবো না। তোমাকে আমি 1 বছর সময় দিলাম। তুমি যদি মন থেকে চাও, যেতে চাও, আমি এসে নিয়ে যাব। আর যদি না চাও তবে শুনে রাখো, তোমার বয়স 24 বছরের ভেতর তোমাকে আমি নিয়ে যাব। কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি যদি না পারি তাহলে তোমাকে অনেক ডিস্টার্ব করবো। এভাবে অনেক কথা বলে সে চলে যায়। এই বিষয়টি আমার আর ভালো লাগে না, তাই আমি একজন হুজুরের কাছে যাই। তিনি আমার শরীর বন্ধ করে দেন 24 বছর পর্যন্ত এবং কিছু তেল ও পানি দেন। তিনি বলেছিলেন আর কোনো সমস্যা হবে না। ভালো কাটছিল দিনকাল। 3 বছর কোনো সমস্যা ছাড়াই। বর্তমানে আমার বয়স 22 বছর। 2018 জুলাই মাসের প্রথম দিন আবার সমস্যা শুরু হয়। সরাসরি দেখা দিচ্ছে, কথা বলছে, কিন্তু আমাকে ধরতে পারছে না।
শরীর বন্ধ থাকায়। এখন রাতে আমি ঘুমোতে পারছি না, চোখের সামনে ওর ছবি ভাসছে, আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, কিছুতে মন বসছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। আপনাদের কাছে কোনো সমাধান থাকলে আমাকে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জানাতে চলে আসছি। না না না, তো এই আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই আর ভাই। ওদের বাসা হচ্ছে উত্তরায়, আমি উত্তরার কথাটা বললাম। তো একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8 তলা 9 তলা সে বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা। তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে, এরকম কিছু উনি কখনো কল্পনা করেন বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শুনেও নাই। বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো সেটাও জানতে পারেনি। হয়নি। তো প্রথম দিন থেকে শুরু করি। তো সে তার হ্যাঁ না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবে ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায় পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলা দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11 থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে যায় তুই ঘুমাচ্ছিস না কেন, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন, তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরটা লক করে যাও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শোনা যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে সে বলে আম্মা তুমি ঘুমাই যাও তো, আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাতো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পর হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, যে নক করছে কি জানি। তখন সে বলল আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে তবে ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো। কিন্তু বাসা তো পুরো আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভালো লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল যেভাবে লাইফ লিড করে সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক মুখের মধ্যে ছুটাতে পারছে না, কে চেপে ধরছে, মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না, এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম করছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না, ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে এটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য। কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না, ডোবা ধরা তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেডে আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মহিলা ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল। অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টানা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে না। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো, তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ। মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট কেটে গেছে এবং জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা। সে তার মাকে, তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ কোথা থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ ছোপ দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না। আর থাকলেও তার মাতার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতে থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার
ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানোর, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো তার খাটের পাশেই জানালা। সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশে কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নেই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যে দেখায়, মাকে ডাকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। এরকম ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে তার আর একার ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা। আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি এই বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে? এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে, পাশের বাসায়, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো আসল ভাই খুব বেশি দিন আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বললো যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না ফালাক আর নাস পড়ে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই। দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর। আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারে ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে, জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিলেন মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো,
আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নেব, এটা ভাড়া দিয়ে দিব। কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিন আপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি। আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ড গুলা, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। ওকে, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চাপাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরাই ফেলেন। আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশী। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয় নাই। পরে জানতে পারে কিছুক্ষণ পরে, তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নেই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নো রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, এই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে, সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল। লাশের দিকে সবাই তাকিয়ে আছে। বললো যে, সেই লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম, প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর একটা বিপদ যাবে খুব শীঘ্রই। আমি আপনাকে জানাতে পারি না, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, এই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতর গুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না। ওটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের
সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কি, কারা করছে, হ্যাঁ মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যায়, তাদের ডাকতেই চায় না, এরকম কিছু একটা কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে পাশের ছাদে রাখা হয়। উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো বলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। কান্না করছে, কান্না করার অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল। তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তখন তার বাবা আমেরিকায় ছিল। আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না। এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় তার সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপর ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো। সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে। আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আপনি আমি রাসেল ভাই একটা কফিন Right. দিতে যাচ্ছি। আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি এটা মাচ হচ্ছে ফর ইউর স্টোরি, এবং সবাই থ্যাঙ্কস জানাচ্ছে আলিফকে চমৎকার এই স্টোরির জন্য। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপটটা আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই আর একটা বিষয়, সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তারা ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকেই জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবে তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে। কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি। উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ, মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইন গুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, আচ্ছা, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে। তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না। মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটা প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো।
মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এই কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার, মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে, এই কনস্ট্রাকশনের মানে এইভাবে চুক্তিটা ছিল। তবে কাজটা যখন শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1 বার বা 2 বার সুযোগ আসে, বা সাধারণত 2 বার সুযোগ আসে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করতো, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে আসলে ভাই এমন জায়গা পড়তো, মানে কনস্ট্রাকশন কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎস ভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলল আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। রাসেল ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, নেওয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচের থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে মানে 2 তলা কমপ্লিট করে 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওরা নিচে যান রাসেল ভাই। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথের যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু রাসেল ভাই উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালিক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ান ওই লোককে বলেন চলো আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ান ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ান ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটার মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি, মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাত্রে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, ওনারা টেনশন করেন দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও এরকম কথা বলছেন। রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে বা অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন, তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করেন যে এবার আমি সত্যি যাই দেখি এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে
এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে। মানে এটা এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালেক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না। 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা এই কাজটা শেষ করার জন্য হাত দেয়। হিসেবে পরবর্তীতে আব্দুল খালেক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়ে গেছে।